তৃণমূল যুবনেতার কাছ থেকে হুমকি পেয়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। সূত্রের খবর, রানাঘাট থানার নোকারির বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ি নামমাত্র টাকায় বিক্রি করতে বাধ্য হয়। অভিযোগ, খুন হয়ে যাওয়ার ভয়ে ভিন রাজ্যে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। ওই বৃদ্ধ দম্পতির একটি বাড়ি ছিল রানাঘাট থানার অন্তর্গত নোকারি এলাকায়। অভিযোগ, সেই বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মজু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে দেখাচ্ছিল। রঞ্জিত ঘটক ও তার স্ত্রীকে সহ্য করতে না পেরে নামমাত্র দামে বাড়ি বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপাল চলে গেলেন ওই দম্পতি। তৃণমূল নেতার ওই তাণ্ডবে এখনো ভয় কাটেনি পরিবারের। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডলের আত্মীয় ওই বৃদ্ধ দম্পতি আশায় বুক বেঁধেছিলেন শেষ জীবন সুখ শান্তিতে কাটাবেন রানাঘাটে। কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকলেও বৃদ্ধ দম্পতির। একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা মেলেনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক, যুবনেতার দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ও প্রায় 20 গ্রাম সোনা চুরি করেছিল ঘটক পরিবার। নিরাপত্তাহীনতায় জীবনের মায়ায় আজ আজ আমি আমার বলতে গেলে জন্মভূমি মানে বলতেও আমি পারিনি। ছেড়ে সবাইকে ছেড়ে আমি আর অন্য জায়গায় চলে আসছি। স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনাদেরই প্রতিবেশী তার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে এবং তার সম্পত্তি যা আছে সেগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং তার স্ত্রীর সঙ্গে ইনলিগাল অ্যাফেয়ার আছে, কি বলবেন? এটা সম্পূর্ণ মিথ্যা। উপরন্তু ওরাই আমাদের সোনা টাকা চুরি করেছে। আমার এর আগে দুবার চুরি হয়েছে, তখনও আমরা কোথাও গেলে ওদের কাছে চাবি রেখে যেতাম, তখন চুরি হয়েছে দুবার। তারপরে এই রিসেন্ট কিছুদিন আগে আমি আমার বাচ্চা হবে ননদের বাড়ি ছিলাম, ননদ হঠাৎ করে মারা যায়, তখন ওরাই আমাকে নিয়ে এসেছিলো যে আমাদের বাড়িতে থাকবি চল। ওদের বাড়িতে থাকার পরে আমার ব্যাগে ছিল সোনা 1.5 লক্ষ টাকা, প্রায় 18-20 গ্রাম সোনা, সেটা ওরা চুরি করে। দিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, ওরা প্রথমে অস্বীকার করে যে আমরা নিইনি, তারপরে স্বীকার করে যে হ্যাঁ নিয়েছি। নিয়ে বলে পরের দিন, যেদিন স্বীকার করে রাখে, পরের দিন সকালে পালিয়ে যায় ছেলে, রঞ্জিত ঘটকের ছেলে বাপি ঘটক পালিয়ে যায়। তারপরে ওর বাবা বলে যে আমরা নিইনি সোনা, আমার ছেলে নেয়নি সোনা, টাকা নেয়নি। তারপরে আবার আমাদের পাশাপাশের লোকও জানে যে ওরা নিয়েছে সোনাটা, টাকা সোনা নিয়েছে সেটা জানে। তারপরে পুলিশের তৎপরতায় আমরা পরের যে সোনাটুকু, অল্প কিছু সোনা, যে অভিযোগটা করছে তাহলে কি বলবেন? এটা মিথ্যা, পুরো আচ্ছা, পুরো মিথ্যা। ও চলে গেছে, ওর সম্পত্তি নিয়ে নেবে, বাড়ি নিয়ে নেবে, এইসব কোনো ব্যাপার না। এটা হচ্ছে ও চুরি করেছে। আর তারপর ওর বাড়িতে পারিবারিক সমস্যা আছে, তো ওর যে একটা শালি আছে ওর বাড়িতেই থাকে, 13 বছর বয়স থেকে ওদের বাড়িতে থাকে। 6-7 বছর ধরে উপরে অনেক অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়। এইসব পারিবারিক সমস্যায় ও চলে গেছে বাড়ির থেকে। এখন এই সব ঘটনাগুলো রটাচ্ছে যে ওর সাথে সম্পর্ক আছে বা ও জমি নিয়ে নেবে, এইসব ফালতু, পুরো মিথ্যে ষড়যন্ত্র এটা। আপনার নাম? দুর্গা মোদক। স্বামীর নাম? দীপঙ্কর মোদক। ঘটনা আছে যে কিছুদিন আগে, এই বছর কানেক আগে, আমার দিদি জামাইবাবু নোকারিতে বাড়ি, ওদের জমি জায়গাও আছে ওইখানে। এখন একটা ভাগ্নে আছে, ভাগ্নের ছেলে আছে, ভাগ্নে বৌমা আছে। ওর সামনাসামনি বাড়ি দীপঙ্কর মোদক, ও প্রাক্তন যুব সভাপতি নোকারি অঞ্চলের। কোন দলের? তৃণমূল কংগ্রেসের। ওর অত্যাচারে ওই ভাগ্নে বউটাকে ও কবজা করে ভয় দেখিয়ে ওই ভাগ্নেটাকে মার্ডার করে দেবে, এই ভয় দেখিয়ে ও ভয়ে এখান থেকে পালিয়ে ওর দিদি মানে বোনের বাড়ি আছে ভোপালে, ওইখানে চলে যায়। বাবা মা এখানে ছিল, নিচের ঘরে ও বৌমা থাকতো। ওরা কন্টিনিউ অত্যাচার করে। ওরা একটা সিসিটিভি লাগিয়েছিল উপরে, ওরা দোতলা বাড়ি, উপরে থাকতো দিদি জামাইবাবু। ওখানে এসে একদিন ওই দীপঙ্কর মোদক আর একটা ছেলের নাম হচ্ছে মধু বিশ্বাস, ওরা দুইজনে ওদেরকে মারধর করে এবং ওই সিসিটিভির হার্ডডিস্ক ফার্ডডিস্ক সব ভেঙে দেয়। দিদির গলার এক ভরি একটা সোনার চেন ছিল, সেটাও ছিনতাই করে নেয়। নেওয়ার পরে আমি এইখান থেকে যে ওদের হসপিটালে ট্রিটমেন্ট করিয়ে তারপরে নোকারি ফাঁড়িতে অভিযোগ করি।
তার আগে একাধিকবার এরা অভিযোগ করেছে আমার দিদি জামাইবাবু মিলে যে ওদের উপর অত্যাচার হচ্ছে, কোনো কর্ণপাত করিনি। মারধর করার পরে আমি নিজে যেয়ে কুপাস ফাঁড়িতে একটা অভিযোগ করি। অভিযোগ করার পরে ও অ্যারেস্টও হয়নি, পরে বোধহয় বেল্ট ফেল পেয়েছে। এখন এরা বাধ্য হয়ে কম দামে জমি টমি বাড়ি টাড়ি বিক্রি করে এরা এখান থেকে প্রতিনিয়ত খুন করে ফেলার ভয় দেখায়। এরা বাধ্য হয়ে ভোপালে চলে যাচ্ছে। এবার ভয় চলে যাচ্ছে, হ্যাঁ ভয়ে চলে যাচ্ছে। ভয়ে চলে যাচ্ছে। এখন ওরা ওইখানে থাকতে না পেরে ভয়ে আমার এখানে এসে আসে ছিল। এইবার আমাকে ফোন করে ও অকথ্য ভাষায় কিস্তি খামারি করে আমাকে ভয় দেখায়। আমি একটা অভিযোগও করেছি ধানতলা থানাতে, কিন্তু প্রতিকার কিছু নেই। আমি বিগত 3 সালে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ ছিলাম, দলনেতা ছিলাম তৃণমূল কংগ্রেসের। পরবর্তীতে 8 থেকে 13 আমি রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। তা এই দলে ছিলেন এতদিন, সেই দলেরই কর্মীরা এরকম করছে। সেই দলেরই কর্মীরা, আমি একাধিক নেতৃত্বকে জানিয়েছি, প্রতিকার কিছু হয়নি। আমি নাম বলে বিব্রত করব না, বর্তমান যে আমাদের ব্লক সভাপতি আছে তাকেও বলেছি ব্যাপারটা। এখন এর কোনো রেজিস্ট নেই, কাজেই বাধ্য হয়ে ওদের শেল্টার না দিতে পারায় ওরা এখন অত্যাচারিত হয়ে ভোপালে চলে যাচ্ছে। এখন আমার নিরাপত্তা নিয়েও আমার সংশয়। আমার ছেলে ফুলবাজারে যায়, অফিসে যায়, ও তাদেরকেও ভয় দেখাচ্ছে। এই মতো অবস্থায় 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করার সুবাদে এখন বর্তমান এই পরিস্থিতিতে এখনও এই দলটা করছি। বর্তমান ব্লক কমিটিতে নতুন যে কমিটি করেছে তারও আমার জেনারেল সেক্রেটারি করেছে। আমি হিজুলি 1 নম্বর অঞ্চলের এখনও অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের। আমার প্রতি যদি এই অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষের রক্ষা করার দায় কে নেবে? কাজে এই মতো অবস্থায় যদি দল প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার তো হবেই, নিরাপত্তার অভাব তো হবেই। আপনার নাম? আমার নাম জগদীশ মণ্ডল, বাড়ি পুরাতন চাপড়া। যে বাড়ির থেকে 5 বিঘে জমি সব দেখা যায় যে কে কি করছে। আমি জমি দেখছি জোন আসলো কি না আসলো বুঝি না